তুই যে পিডিএফটা পাঠিয়েছিস ওটা হুম। দেখলাম বিহারের জেনারেল পেপার না কিছু একটা, না? হ্যাঁ, ওটাতে প্রত্যেক দিন আমি কিছু না কিছু পাঠাবো, মানে ওইখানে আমি একটা জিনিস লক্ষ্য করেছি বলে ওটা পাঠিয়েছি। মানে বিহারে কিছু নিয়ম আছে যেগুলো হচ্ছে স্কুলে প্রত্যেক দিন এরকম কিছু কিছু আসে, ঠিক আছে? এবং ওইগুলো থেকে পরীক্ষায় কিন্তু মানে ওগুলো জেনারেল নলেজের জন্য, বুঝলি তো, মানে প্রশ্ন আসে ওখান থেকেও হয়ে যায় প্রশ্ন। তো সেই জন্য ওইগুলো একটু দেখে রাখবি প্রতিদিন, ঠিক আছে? টাচে থাকবি। খুব বেশিও প্রশ্ন থাকে না, ঠিক আছে? কিন্তু ওখানে ওগুলো কি ম্যাথ নাকি ওগুলো কি 03815 দিয়ে জিজ্ঞাসা দিয়ে 35, ওইগুলো 110, তোর হচ্ছে, এগুলো কি রিজনিং? না ওইগুলো ম্যাথের ব্যাপার চলে গেল, ঠিক আছে? হ্যাঁ, রিজনিংয়ের ব্যাপার চলে গেল, ঠিক আছে? কিন্তু এখন যেটা হচ্ছে মানে এমনি প্রশ্ন যেগুলো আছে দেখবি সেগুলো কিন্তু প্রশ্নগুলোর উপর বেশি জোর দিবি, মানে ম্যাথের থেকে হচ্ছে প্রশ্নগুলোর উপর জোর দিবি। আর রিজনিংয়ের ওই ধরনের আসবে, এটাও মাথায় রাখবি, ঠিক আছে? ও, এটা ওদের প্রত্যেক দিন আছে নাকি? হ্যাঁ, প্রত্যেক দিন না হলে এক দুদিন পর, মানে যেদিন যেদিন আমি পাঠাবে, আমি যেদিন যেদিন পাবো মেনলি সেই দিন তোদেরকে পাঠিয়ে দেবো। কারণ হচ্ছে পরীক্ষার প্রশ্ন কিন্তু মোটামুটি ধরে নে 6 মাস কি 7 মাসের মধ্যে যেগুলো জেনারেল নলেজ আসে, মানে ওরা আলোচনা করে হয়তো, যেগুলো পাঠায় সেগুলোর মধ্যেই প্রশ্ন অনেকগুলোই আসে, ঠিক আছে? তো সেই জন্য আমি পাঠিয়ে রাখছি ওগুলো। কালকে যদি আমাকে পাঠায় ভাইটা, আমি কালকেও পাঠিয়ে রাখবো, ঠিক আছে? আমি একজনের কাছে ও বলে রেখেছি, ও আমাকে পাঠিয়ে দেয়। হুম। আচ্ছা, ও দেখ। কি স্কুলে চাকরি করে? না না, স্টুডেন্ট তো। ও আচ্ছা আচ্ছা। ওর কাছ থেকে নিয়েছি। আচ্ছা, দেখ, দেখ স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা দেখ। হ্যাঁ, তো কি হবে? সাংখ্যকারিকে পড়াবো। কারণ আজকে তো ধর নেটের ডেট, আজকে তো মানে বিহারের ডেট নয় মানে পড়ানো, ঠিক আছে? তো সেই টপিকের ওপর বলছি। এবার এই যে বিষয়গুলো পড়ছিস, আংশিক অংশে কিন্তু বিহারের নয় এগুলোও বলা ভুল। কারণ ওপর ওপর থেকে প্রশ্ন অনেক সময় দিয়ে দেয়। কারণ যেহেতু এটা সাংখ্যকারিকা, মানে সাংখ্যকারিকা এবং সাংখ্য দর্শনের অন্তর্ভুক্ত, তো সাংখ্য দর্শনের সামান্য পরিচয় হিসেবেও কিন্তু বিহারে আসে প্রশ্ন, ঠিক আছে? বা না দেওয়ার কিছু নেই। আচ্ছা, এবার দেখবি আগের দিন আমি একটা বিষয় বলেছিলাম, হয়তো ক্লাসটা দেখেছিস কি না জানি না, যে সাংখ্য দর্শনে দুটো তত্ত্ব পাওয়া যায়। একটা হচ্ছে প্রকৃতি এবং একটা হচ্ছে পুরুষ। এই প্রকৃতি পুরুষটা কি হচ্ছে, মানে অন্ধ এবং খোঁড়ার মতো সম্পর্ক তাদের। মানে অন্ধ কি হয়, অন্ধ পথ দেখাতে পারে না কিন্তু খোঁড়া পথ দেখাতে পারে। কিন্তু সেই খোঁড়াটা যদি অন্ধের পিঠে চেপে যায় তাহলে সে কিন্তু সে রাস্তা বলে দেবে, অন্ধ সেই মতো যাবে। সেরকম হচ্ছে আমাদের প্রকৃতি এবং পুরুষের মধ্যে কিন্তু সম্পর্ক। তো আজকে আমরা প্রকৃতি আর পুরুষের মধ্যে কিছু সংযোগ বিষয় জানব, যে সংযোগের উদ্দেশ্য, কেন এদের সংযোগ স্থাপন হচ্ছে বা কেন করা হচ্ছে। দেখ, এখানে প্রথমে বলা হচ্ছে যে প্রকৃতির উদ্দেশ্য হলো প্রদর্শন, ভোগের জন্য প্রকাশ। তাহলে দেখ, প্রকৃতি কোনো কিছু যখন সৃষ্টি করবে, যেহেতু আমরা জানি যে প্রকৃতি হচ্ছে সৃষ্টিকারী, প্রকৃতি সৃষ্টি করে। তো প্রকৃতি যখন কী করছে, কোনো কিছু সৃষ্টি করছে, তখন কি হচ্ছে, ভোগের জন্য প্রকাশিত করছে। দেখ, প্রকৃতি থেকে যে জিনিসটা সৃষ্টি হয় সেটা অপরের ভোগের জন্যও কাজে লাগে। যেমন আমি নর্মালভাবে একটা জিনিস বলছি, ধর কোনো ফ্যাক্টরি থেকে মানে কোনো আমদানি মানে রপ্তানি বা আমদানির জিনিস কিছু এলো বা গেল বা তৈরি হলো। যেমন হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আমরা পান করছি, সেই ক্ষেত্রে দেখ ভোগটা কিন্তু আমাদের শরীর ভোগ করছে, আমরা পান করছি মানে আমরা খাচ্ছি, সেখানে কিন্তু কোম্পানিটা তৈরি করছে। তাহলে কোম্পানি হচ্ছে সেখানে আমাদের কাছে কিন্তু প্রকৃতি, যে সৃষ্টিকারী সেই হচ্ছে আমাদের কাছে প্রকৃতি। তাহলে প্রকৃতি যখন কোনো কিছু সৃষ্টি করে সেটা কেন সৃষ্টি করে, না ভোগের জন্য সৃষ্টি করে। আর এখানে বলছে পুরুষের উদ্দেশ্য। দেখ, প্রকৃতি প্রকৃতি হলো, পুরুষ হচ্ছে কি, কৈবল্যার্থ বা মোক্ষ লাভ। তাহলে এখানে বলছে যে পুরুষ যে করে, পুরুষ সবসময় চেষ্টা করে যে কিভাবে মোক্ষ প্রাপ্তি হবে সেটার দিকে কিন্তু অগ্রসর, মানে আমাদেরকে নিয়ে যায়, যে এই পথে গেলে আমাদের মোক্ষ লাভ সম্ভব। এবার দেখ একটা বিষয় এখানে, মানে পুরুষ
বলতে কিন্তু কোনো মেল কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না। পুরুষ বলছে যে একটা শৈক্ষণিক ক্ষমতা, যেটা হচ্ছে প্রকৃতি আর পুরুষ মিলিত হয়ে কিন্তু জগতের সৃষ্টি করছে, কিন্তু মূল সৃষ্টিকারী হচ্ছে কিন্তু প্রকৃতি, সেটাই বলা হচ্ছে। এবং পুরুষ হচ্ছে কীরকম? পুরুষ হচ্ছে জ্ঞান প্রদায়ক, মানে তার প্রচুর বুদ্ধি আর কি, এরকম বলা হচ্ছে। কেন পুরুষকে প্রশ্ন দেয়, পুরুষকে জ্ঞেয় বলা হয়, জ্ঞেয়, ঠিক আছে, মানে যে জ্ঞানযুক্ত সেই হচ্ছে পুরুষ। এবার দেখ, আগেই বলেছিলাম যে সৃষ্টি তত্ত্ব কীভাবে রচিত হয়েছে। সেই সৃষ্টি তত্ত্বর আবার একটু এখানে আলোচনা করা হচ্ছে, যে মহৎ তত্ত্বের উৎপত্তি মূল প্রকৃতি থেকে। দেখ, কোনো জিনিস মহৎ হবে সেটা কি করে বুঝবি যদি সেটার উৎপত্তি না হয়, মানে তার বিষয়ে জ্ঞান প্রাপ্তি হবে, মহৎ বা বুদ্ধি তোর কাছে উৎপন্ন হবে, তবেই না তুই জানবি যে সেই বিষয়টার কতটা মানে ভ্যালু রয়েছে। যেমন হচ্ছে ধর, একটা কোনো কিছু সৃষ্টি হলো, মানে ধর কোনো কিছু তৈরি হলো, ধর আমি তো বলছি যে তুই বিহারে পরীক্ষা দিবি এবং পরীক্ষার মেন অ্যাডমিট কার্ড হাতে পেলি। এবার এই অ্যাডমিট কার্ডটা হাতে পেলি, মানে অ্যাডমিট কার্ডটা যে অ্যাডমিট কার্ডই বলা হচ্ছে, বা এটা হচ্ছে বিহারের অ্যাডমিট কার্ড, যতক্ষণ না তোর বুদ্ধিটা হচ্ছে ততক্ষণ তোর এই মহত্ব তুই বুঝতে পারবি না। কিন্তু দেখ, সৃষ্টি হচ্ছে প্রথমে, কিন্তু মানে তারা ছাপাচ্ছে, ঠিক আছে, শিক্ষা মানে এডুকেশন ডিপার্টমেন্ট যারা রয়েছে তারা কিন্তু সেটা ছাপাচ্ছে, তাহলে তারাই হচ্ছে কিন্তু এখন আমাদের কাছে মূল প্রকৃতি। এবং তিনি কি করছেন, ওই মহৎ মানে আমাদের কাছে জ্ঞানটা উৎপন্ন করছে, যেটা যে মহান বা কিছু একটা বিষয়, মহান বলতে কি এটা কাজে লাগার বিষয়, সেটা কিন্তু আমাদের মধ্যে কিন্তু বুঝিয়ে দিচ্ছে। এবার দেখ, যখন কোনো জিনিস আমরা বুঝি তখন সেই বিষয়ে আমাদের অহংকার হয়। আমরা যদি না বুঝি কোনো কিছু, তাহলে আমাদের অহংকার উৎপন্ন, অহংবোধ কী করে হবে? মানে তোর যদি সেই বিষয়ে কোনো জ্ঞানই না থাকে তাহলে কী করে হবে? আমাদের দেখবি যে অনেকে রয়েছে যারা হচ্ছে ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, বা হচ্ছে স্কুলেও পড়াচ্ছেন, কিন্তু অহংকার বিশাল। আগে মানে দেখলে যতটা কথা বলতো, এখন দেখলে মুখ ঘুরি নাই, এরকমও রয়েছে অনেক ব্যক্তি। তাহলে এদের অহংকার বোধটা কীভাবে তৈরি হবে? না, তাদের জ্ঞানটা হবে, তো অহংকার বোধটা তৈরি হবে। তার মধ্যে সেই জ্ঞানটা রয়েছে যে হ্যাঁ, আমি এটা অহংকারের দাবিদার, আমি এই জন্য আমার অহংকারটা অহংবোধ করছি যে আমার বা আমি শ্রেষ্ঠ, আমার এই আছে। এই অহংবোধটা যখন তোর বুদ্ধি থাকবে তখন কিন্তু সেটা উৎপন্ন হবে। তো সেই জন্য দেখ, বলছে মূল প্রকৃতি থেকে কী হচ্ছে মহৎ, এবং মহৎ থেকে অহংকারের উৎপত্তি আমরা জানি। এবার হচ্ছে দেখ, বলছে ষোড়শ তত্ত্বের সমষ্টি, 16টা তত্ত্ব কথা বলা হয়েছে। যে এরপরে আমরা বলেছিলাম যে বিকার মানে কেবল বিকৃতি, বিকৃতি, প্রকৃতি, বিকৃতি, এভাবে পড়িয়েছিলাম আমি আগে। তো এখানে ওই কেবল বিকৃতি যে মানে যেটা বলেছিলাম যে 16 প্রকারের বিষয়, সেখানে কিন্তু আর একটু এখানে আলোচনা করা হচ্ছে, বা আমাদের ক্রমপর্যায়ে আমি যেহেতু সাংখ্যবাদটা পড়াচ্ছি সেটা আবার আলোচনা করা হয়েছে। সেখানে বলছে 16টা তত্ত্ব কী কী, মানে অহংকার থেকে যে 16টা তত্ত্ব। দেখ কী বলছে, যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। তাহলে আলাদা করে আমাকে বলার দরকার নেই যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কী কী। মানে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। কর্মেন্দ্রিয় কী, যে বল কর্মেন্দ্রিয় কী? কর্মেন্দ্রিয় জানা নেই। কর্মেন্দ্রিয় জানা নেই? না। হস্ত, পাদ, পায়ু, এবার মনে আছে না মনে নেই? ওই তো ওই কল্প, ওইটা তো। না, কল্প কোথায় থেকে পেলি? হস্তকল্প তো সেটা তো বেদের চলে গেল, বেদের বিষয় চলে গেল। আমি জানি না তো, তাহলে হস্ত পাদ নাকি? বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ, ঠিক আছে। ও। মানে কর্মেন্দ্রিয় হচ্ছে বাক। বাক মানে কি হচ্ছে, দেখ আমরা কথা বলছি, তাহলে সেটা হচ্ছে বাক, ঠিক আছে। আর কি হচ্ছে পানি। পানি মানে কি, মানে মূর্ধন্য না, পানি মানে কি? আমি যদি বলি রাজা সেই মানে রানীর পানি গ্রহণের ইচ্ছা প্রদর্শন করলো, পানি মানে হচ্ছে হাত, ঠিক আছে।
দেখবি আমাদের ওই আমরা যখন পড়েছিলাম দেখবি পানি গ্রহণ কথাটা ছিল, কোথায় বলছি, রাজবহন চরিত পড়েছিস ফার্স্ট ইয়ারে, তখন এই পানি গ্রহণ কথাটা ছিল। তখন আমি বুঝতে পারতাম না নিজেও যে পানি গ্রহণ মানে কি। তো যাই হোক, এখানে দেখ বাক মানে আমরা পেলাম, তাহলে বাক মানে কথা, তাহলে এটা কি যে কর্ম, আমাদের কর্ম করছে। পানি মানে হচ্ছে হাত, এই মানে যেটা হচ্ছে আমাদের কর্ম করছে। পাদ মানে হচ্ছে পা যেটা, ঠিক আছে। আর একটা কি, যে পায়ু আর উপস্থ। দেখ পায়ু হচ্ছে কি, যে আমাদের যে মলমূত্র পরিত্যাগ হচ্ছে সেটাকে পায়ু অংশ বলা হচ্ছে। আর উপস্থ বলা হচ্ছে যে আমাদের যে জনন ইন্দ্রিয় সেটাকে বলছে কি উপস্থ বলা হচ্ছে। তাহলে এটা আমরা কেউ পেলাম যে 5 প্রকার দেখ জ্ঞানেন্দ্রিয় পেলাম, 5 প্রকার কর্মেন্দ্রিয় পেলাম, আর 5 প্রকার পঞ্চ তন্মাত্রা। পঞ্চ তন্মাত্রা কি কি বল? জানি না। এগুলো পরপর মনে রাখবি কিন্তু, হ্যাঁ, খুব কাজে লাগবে। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, ঠিক আছে। তাহলে 5টা শব্দ পেলাম। স্পর্শ। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, ঠিক আছে। ও, তাহলে এইগুলো হচ্ছে পঞ্চ শব্দ তন্মাত্রা। স্পর্শ রূপ রস গন্ধ আমি পড়েও ছিলাম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বারবার এগুলো পড়বি, মানে বারবার এটা রিভাইজ করবি, দেখবি হয়ে যাবে। তাহলে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পেলাম, পঞ্চ কিন্তু কর্মেন্দ্রিয় পেলাম। এগুলো কি পিডিএফ এ লেখা আছে নাকি ওর নামগুলো? হ্যাঁ, নিচে কিছুটা লেখা আছে, নিচে দেওয়া আছে এগুলো, অসুবিধা নেই। হুম। আচ্ছা, না হলে দেখবি যদি পুরোটা আমি না লিখে থাকি, মানে আছে অবশ্যই, এবার যদিও না থাকে মেনলি, কারণ আমি কিছু সহজ সহজ টপিকগুলোর নাম অনেক সময় লিখি না, তো যদি না থাকে তাহলে ওইটা শুনে লিখে নিবি অনেক সময়, ঠিক আছে, ওটা কোনো চাপ নেই। কারণ নিজের মতো করেও দেখ, যে পিডিএফটা দিচ্ছে আমি বলবো না যে এটাই হচ্ছে নোটস, মানে এটা থেকেও তোকে বানাতে হবে কিন্তু, মানে যেটা পড়াচ্ছি সেটা তো মানে কিছু জানিস কিছু জানিস না, এগুলো তো অ্যাড করতে হবে না নিজেকেও। এবার দেখ, তাহলে হচ্ছে আমাদের এই যে মানে 15 প্রকার হয়ে গেল, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্রা এবং মন। তাহলে এই 16 প্রকার আমরা কী বললাম, ষোড়শ তত্ত্ব বলছে এগুলোকে। এবং এইগুলোর উৎপত্তি অহংকার থেকে, বুঝলি, দেখ অহংকার থেকে এগুলো উৎপত্তি। তাহলে এখানে তোকে প্রশ্ন হতে পারে যে পঞ্চ কর্মেন্দ্রিয়র উৎপত্তি কোথা থেকে, তাহলে বলবি অহংকার থেকে। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছিস? নেটওয়ার্কে একটু প্রবলেম করছে। আচ্ছা, তাহলে তোরও বল, এখানে করছে, আমার এখানে কিন্তু কোনো প্রবলেম নেই। সঞ্জয়দের খবর কি? আমি জানি না, ওর তো হ্যালো। সে মাঝে বলছিল যে ঠান্ডা ঠান্ডা লাগছে, এখন কিছুদিন অফ কর, ঠান্ডাতে ক্লাস করতে আরে, পারছি না। তারপর আমি খবর জানি না, ওকে ফোন ঠিক করতে হবে আছে, আমাকে একবার। ঠিক আছে, শুরু করো। নেটওয়ার্কের মাঝে মাঝে প্রবলেম করছে, জড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, শুনতে থাক একটু, বল। দেখ কী হচ্ছে। হুম। আচ্ছা, এখানে দেখ, তাহলে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্রা পেলাম, এবং এগুলো কোথা থেকে উৎপন্ন, না অহংকার থেকে উৎপন্ন। ঠিক আছে, তাহলে প্রশ্ন হতে পারে কিন্তু, হ্যাঁ, যে এইগুলোর উৎপত্তি কোথা থেকে, তার বলবো অহংকার থেকে। এবং পঞ্চ যে মহাভূত রয়েছে, তাহলে পঞ্চ মহাভূতের উৎপত্তি কোথা থেকে, না তন্মাত্রা থেকে। তাহলে 5 তন্মাত্রা কি, আমরা আগেই বলেছি, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। এবার একটা জিনিস কি মাথায় কানেক্ট করতে পারছিস, যে যে পঞ্চ তন্মাত্রাটা পঞ্চ মহাভূত কীভাবে সৃষ্টি হলো? তর্ক সংগ্রহে চলে যাও। তর্ক সংগ্রহে, আচ্ছা, পঞ্চ তন্মাত্রা ধর, পঞ্চ তন্মাত্রা কী বললাম, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। আচ্ছা, শব্দের গুণ কি? তর্ক সংগ্রহে শব্দের গুণ সব কি ভুলে পড়েছিস? গেছি। শব্দ গুণকম সব আকাশম, ভুলে পড়েছিস গেছি। তো? হ্যাঁ। তাহলে কম আকাশ বেশি মানে, তাহলে পঞ্চ পঞ্চ পড়েছি। মহাভূতের মধ্যে একটা আকাশ আছে তো। হ্যাঁ। সেই জন্য দেখ, মানে কেন সৃষ্টি বলছে, দেখ শুধু শুধুই বলে দিচ্ছে না কিন্তু, বলছে সেই জন্য বলছে কি, যে আমাদের যে প্রথম যে পয়েন্ট আমরা বললাম যে কি, যে শব্দ, শব্দটা হচ্ছে তাহলে কি আকাশ, শব্দ থেকে আকাশ উৎপন্ন হচ্ছে। স্পর্শ, স্পর্শ কিসে, না স্পর্শ হচ্ছে বায়ুতে। দেখ বায়ুতে তুই স্পর্শ শক্তির দ্বারা তুই বুঝতে পারছিস, তুই মানে হাত দিয়ে বুঝতে পারছিস, মানে কি তোর বায়ু প্রবাহিত হচ্ছে মানে তোকে স্পর্শ করে যাচ্ছে, সেই জন্য কী হচ্ছে, তাহলে শব্দ মানে শব্দ হয়ে গেলো স্পর্শ, স্পর্শ কার সাথে হচ্ছে, তাহলে বায়ুর সাথে। তাহলে বায়ু একটা পঞ্চমহাভূতের মধ্যে একটা ভূত। আচ্ছা, তেজ দেখ, তেজকে দেখতে পাস তো, হুম। আগুনের গোলাকে দেখতে পাচ্ছিস, তাকে উপভোগ করছিস, তাহলে
তাহলে সেটা কোথা থেকে বলছে, সেটা স্পর্শ। তুই স্পর্শ যখনই করবি তার যে আগুনে যে তাপ সেটা বুঝতে পারবি তুই, যে ঠান্ডা না গরম না কী একটা অনুভূতি সেটা তো আসবে। তাহলে সেটা হচ্ছে কি, স্পর্শ হয়ে গেল তেজ। আচ্ছা, জল হচ্ছে কি, এই স্পর্শ বলছি, সরি, স্পর্শ তো ইয়ে হলো তোর, আমাদের বায়ু হলো, রূপ হলো, হ্যাঁ, মানে তেজটা হচ্ছে রূপ হবে। আচ্ছা, রস হচ্ছে কিসে বল, রস হচ্ছে জল, ঠিক আছে। হুম। আর আরেকটা হচ্ছে গন্ধ, তাহলে গন্ধ হচ্ছে পৃথিবী। তাহলে একটা আমাদের তর্ক সংগ্রহের একটা লক্ষণই ছিল গন্ধবতী পৃথিবী। তাহলে এইভাবে কিন্তু একটা থেকে একটা উৎপন্ন হচ্ছে। তাহলে সহজ কথা হচ্ছে যে পঞ্চ মহাভূত রয়েছে, সেগুলো কোথা থেকে উৎপন্ন হয়েছে না, পঞ্চ তন্মাত্রা থেকে। এবং কোথা থেকে কীভাবে সৃষ্টি হয়েছে, কার কোথায় সৃষ্টি হয়েছে, সৃষ্টিক্রম অবশ্যই মনে রাখবি, কারণ এগুলো ডান দিক বাঁ দিক মেলাতে দেয়, ঠিক আছে। আচ্ছা। হুম। আচ্ছা, এইটুকুর মধ্যে কোনো অসুবিধা বল? না না, অসুবিধা নাই। আচ্ছা, এই যে মহৎ দেখ, মহৎ থেকে তো অহংকার উৎপন্ন হলো, তাহলে মহৎটাকে আর কী কী নামে অভিহিত করা হচ্ছে এটা দেখে একটু। বলছে মহৎ তত্ত্বকে বুদ্ধি বলা হয়, প্রত্যয় বলা হয়, মহান উপলব্ধি, এগুলো বলা হয়। আচ্ছা, এবার দেখ একটা টপিক আছে এখানে, যে সত্ত্বগুণ প্রধান অহংকার থেকে 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয় ও মনের উৎপত্তি হয়। তাহলে সত্ত্ব প্রধান অহংকার থেকে, দেখ অহংকার আমাদের জীবনে আছে, প্রত্যেকটা মানুষের জীবনে অহংকার রয়েছে। সেটা সত্ত্বগুণযুক্ত অহংকার হতে পারে, আবার কি তামসিক যুক্ত অহংকার হতে পারে। মানে অহংকারটা যে খারাপ সেটা বলছে না কিন্তু। মানে ধর, হ্যাঁ। আমি ধর তোদেরকে পড়াচ্ছি, এবার তোরা ধর সবাই সবাই যাদেরকে পড়াচ্ছে সবাই হয়তো চাকরি পেলি, কোনো একটা ভালো জায়গায় সবার মানে সবাই পেলি। তাহলে আমার একটা অহংকার বোধ হবে কি, যে না আমার ছাত্রগুলো একটা জায়গায় পড়ছে, মানে যারা আমার বন্ধু ছিল তারাও আমি আমি যতটা পেরেছি গাইড করেছি, তার মানে এটার জন্য আমার ভালো লাগছে। তাহলে এটাও একটা অহংকার বোধ, যে তুই পেরেছিস সেটাকে, সাকসেস করতে পেরেছিস তাদেরকে। তাহলে সেটা কিন্তু দেখ, ওই অহংকারটা কিন্তু খারাপ অহংকারের দিকে যাচ্ছে না, ওটা সত্ত্বগুণ প্রকাশক অহংকার বলা হচ্ছে। সত্ত্বগুণ, সত্ত্বগুণ মানে কি, সত্ত্বগুণ মানে হচ্ছে সত্য। যেটা শুদ্ধতা বা আলোর প্রকাশ সম্পর্কিত জ্ঞান ও বিবেক বৃদ্ধি, এরকম কিছু বোঝাবে, এদের বৈশিষ্ট্যই তা। যে হ্যাঁ। সত্ত্বগুণ হচ্ছে শান্ত, নির্মল, হালকা স্বভাব, এগুলোকে বলা হয়। যারা ধর্মের পথে চলবে, যারা বৈরাগ্যের পথে চলবে, সেটা হচ্ছে সত্ত্বগুণ, ঠিক আছে। বেশ, তাহলে সত্ত্বগুণ থেকে কি হচ্ছে, এই উৎপন্ন হচ্ছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, মন। আর তমগুণ অহংকার থেকে কি হচ্ছে, পঞ্চ তন্মাত্রার উপস্থিতি হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখ তমগুণ থেকে কি বলতে বলছে, তমগুণ জিনিসটা কি, তমগুণটা তাহলে এটা উল্টো, যেটা অন্ধকার বা অজ্ঞানতার প্রতীক, যেটা বিভ্রান্তি ঘটায় আমাদের জীবনে, যেটা অধর্মের পথে নিয়ে যায় আমাদেরকে, যেটা মোহ বা আসক্তির পথে নিয়ে যায়, সেগুলো হচ্ছে কি, সেগুলোই হচ্ছে আমাদের তমগুণ প্রধান। তাহলে এবার দেখ পঞ্চ জ্ঞানেন্দ্রিয় বা পঞ্চ কর্মেন্দ্রিয়, এই যে বিষয়টা বলছে। আর পঞ্চ, আচ্ছা একটা জিনিস বল, যে একটা জিনিসে মানে তোর যে অনুভূতি, সেটা কিন্তু কোথাও গিয়ে এই পঞ্চ তন্মাত্রা করে। তাহলে পঞ্চ তন্মাত্রা কী কী, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। হুম। আচ্ছা, তোর ধর, হ্যালো। হ্যাঁ তোর ধর হচ্ছে, নেটওয়ার্ক। হ্যাঁ আবার কাটছে কি নেটওয়ার্ক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটু শোন, দেখ একটু তোর তোর ফোনটা এদিক ওদিক কর একটু, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি আমার এখানে প্রবলেম করছে। আচ্ছা, তুই ধর কোথাও গিয়ে মানে বহরমপুর গেলি, এবার তুই মোমো দেখতে পেলি, এবার মোমোটা খেতে তোর ইচ্ছা হলো, সহজ কথা। এবার মোমোটা যে খেতে ইচ্ছা হলো, তাহলে এইটা বল, এটা তো তোর লোভ হলো, তাই তো? হুম। তাহলে লোভটা যে হলো, সেটা হুম। মানে জন্য দায়ী কে? আমি নিজেই, বা না না, সত্য যে তোমার। না, সেটার জন্য দায়ী তো চোখ, তো চোখ দেখলো বলেই তো, না দেখলে কি করে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে চোখ মানে হচ্ছে, চোখ মানে কি, রূপ, রূপ। তার রূপ দেখছিস। সেই জন্য আমি বলেছি কি, যে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এগুলো হচ্ছে পঞ্চ তন্মাত্রা। তাহলে এখানে লেখা আছে দেখ, মানে এই যে দাঁড়া, এইখানে এই যে তমগুণের অহংকার থেকে
মানে তমগুণ প্রধান অহংকার থেকে 5 তন্মাত্রার উৎপত্তি হয়। তাহলে তোকে কিন্তু মানে সেটা অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে, মানে যেখানে লালসা থাকবে না, যে সত্য থাকবে, হ্যাঁ খেলেও হবে না খেলেও হবে, যে তোর উদ্দেশ্য এটা নয়। কিন্তু আমাদের যেহেতু মানে এটা শাস্ত্রে বলা হয় যে মানে খাওয়া দাওয়ার ক্ষেত্রেও মানে কি বলবো যে এগুলো বলা হয় যে লোভ লালসার বিষয়, তো এইগুলো অধর্মের বিষয়। যাই হোক, তো এগুলোও সেই জন্য বলছে পঞ্চতন্মাত্রার অন্তর্ভুক্ত করেছে, কিন্তু তমগুণযুক্ত অহংকার এগুলোকে বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে দুই প্রকার আমরা কি বললাম, অহংকার। অহংকার যদি বলে কয় প্রকার, তাহলে দুই প্রকার, একটা হচ্ছে সত্যগুণ প্রকাশক অহংকার, একটা হচ্ছে তমগুণ প্রকাশক। সত্যগুণ থেকে কি হচ্ছে, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রিয় মনের উৎপত্তি হচ্ছে, আর তমগুণ থেকে 5 তন্মাত্রা। আচ্ছা, এবার ওটাই শ্লোকে দেওয়া হয়েছে, ঠিক আছে, আর কিছুই নেই। যে প্রকৃতি মহান তত অহংকার তস্মাৎ গণশ্চ সৌরক্ষক তস্মাদপি সরসকাত পঞ্চব্য পঞ্চভূতানি, মানে কীভাবে কোথা থেকে কী উৎপন্ন হয়েছে সেটাই কিন্তু বলা হয়েছে। যে মহৎ থেকে অহংকারের উৎপত্তি, অহংকার থেকে ষোড়শ তত্ত্ব, মানে 16টা তত্ত্ব পেয়ে গেলাম, কী কী তত্ত্ব বলেই দিলাম, এবং এবং সেই তন্মাত্রাগুলো থেকে পঞ্চমহাভূতের সৃষ্টি। মনে থাকবে তো যে কোথা থেকে কী সৃষ্টি। হ্যাঁ, প্রথম থেকে দেখ, প্রথম হচ্ছে মূল, মানে মূল প্রকৃতি, প্রকৃতি থেকে মহৎ, মহৎ থেকে অহংকার, অহংকার থেকে কি ষোড়শ তত্ত্ব। ঠিক আছে, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রিয় পঞ্চ তন্মাত্রা আর মন, তাহলে 16 প্রকার হয়ে গেল। এবং এই যে পঞ্চ তন্মাত্রা রয়েছে, এই পঞ্চ তন্মাত্রা থেকে পঞ্চমহাভূতের সৃষ্টি। ঠিক আছে, এবার দেখ এটাই একটু ভেদ আকারে দেখ দেওয়া আছে। আমি যে বললাম না যে পরে আমি হয়তো দিয়েছি, হয়তো দেখ এখানে দিয়েছি মূল প্রকৃতি, মহৎ, বুদ্ধি, অহংকার, আর একটা সাত্ত্বিক অহংকার, আর একটা হচ্ছে তামসিক অহংকার। তাহলে সাত্ত্বিক অহংকারের মধ্যে কী কী আগেই বলেছি, এখানেও লিখেছি পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রিয় মন, পঞ্চ তন্মাত্রা, পঞ্চ মহাভূত। আর 5 জ্ঞানেন্দ্রিয় কী এটা জানিসই, এটা কিছুই নয়, মানে এগুলো নামগুলো দিয়ে দিয়েছি। 5 জ্ঞানেন্দ্রিয় কী, পঞ্চ কর্মেন্দ্রিয় কী, আর 5 তন্মাত্রা। ঠিক আছে, আর পঞ্চ মহাভূত। দেখ এগুলো কিছুই নেই, জাস্ট যেগুলো বললাম, যেগুলো পড়ালাম সেগুলো, এগুলো মানে ডিটেলিকরণ আছে, আর কিছু। আচ্ছা, এবার দেখ আমি তোকে যেটা বলেছিলাম, আমি তো শর্টকাটে একটু বলেছিলাম তোকে, এটা একটু ডিটেলিং আছে। ঠিক আছে, যে পঞ্চ তন্মাত্রা ও মহাভূত, তাহলে 5 তন্মাত্রা থেকে কীভাবে মহাভূতের সৃষ্টি হলো সেটা বুঝতে পারলি তো। মানে দেখ এই ছকটা যদি নাও বুঝতে পারিস, এই ছকটা তো দেখার দরকারই নেই, তুই যদি এটা বুঝে নিস যে আচ্ছা আমাদের তো আকাশ আছে, তাহলে আকাশ কি হয়, মানে আমাদের গুণটা পড়েছে তর্ক সংগ্রহে যে শব্দ গুণকম আকাশম, তাহলে যেটা শব্দ হবে সেটা আকাশ হবে, তাই তো। যেটা স্পর্শ হবে সেটা কি হবে, সেটা বায়ু হবে। যেটা রূপ হবে সেটা কি হবে, বল রূপ কি, কিসের রূপ হয়, তেজের রূপ হয়, যে অগ্নি যেমন আমরা দেখতে পাচ্ছি। আর রস হচ্ছে কি, রসযুক্ত বলছে জল, আর পৃথিবী হচ্ছে কি মানে গন্ধযুক্ত। ঠিক আছে, এইটুকু মনে রাখলেই কিন্তু তোর হয়ে যাবে, এই ছকটা তাহলে কিছুই পড়তে হবে, এইটুকু আশা করি তোর মনে থাকবে। ঠিক আছে, এমন কিছু কঠিন নেই এটা। আচ্ছা, এরপরে দেখ আমাদের বুদ্ধির বিষয়ে বলা হচ্ছে। বুদ্ধির লক্ষণে বলছে যে অধ্যাবসায় বুদ্ধি, সাংখ্যকারিকা 23 নম্বর কারিকাতে এটা বলা হয়েছে যে অধ্যাবসায় বুদ্ধি। অধ্যাবসায় মানে কি, আমরা বলি না যে আমাদের অধ্যাবসায় করতে হবে, মানে কি, তাই এখানে লেখাও আছে নিশ্চয় করা বা সিদ্ধান্ত গ্রহণ করাই বুদ্ধির লক্ষণ। তাহলে নিশ্চিত কিছু সিদ্ধান্ত গ্রহণ করাই হচ্ছে কি আমাদের কাছে এখানে অধ্যাবসায়। তাহলে আমরা দেখ অধ্যাবসায়ের দ্বারাই তো কোনটা সঠিক কোনটা মানে বেঠিক সেটা বুঝতে পারি, তাই না। মানে আজকে দেখ কোনো কিছু আমরা রান্না করে খাচ্ছি, তাহলে সেটা আমরা লবণের জ্ঞানটা আছে বলেই আমরা বুঝতে পারছি লবণ বেশি না কম, বা আমাদের ঝালের পরিমাণটা বুঝতে পারি এটা দেখি, কারণ আমরা এতদিন অধ্যাবসায়, আমরা এতদিন অধ্যাবসায় মানে কি এটা পরখ করে দেখেছি। অধ্যাবসায় মানে শুধুমাত্র পড়াশোনার জন্যই প্রযুক্ত সেটা নয়, আমরা দৈনন্দিন জীবনে কী কী করছি প্রত্যেকটা বিষয়ে অধ্যাবসায় আমাদেরকে করতে হয়।
আমরা প্রত্যেকটা বিষয়ে কোনো না কোনো কী বলেন, মানে কেউ কেউ বলে না যে আমি মানে 10 বছরের আমার এক্সপিরিয়েন্স আছে, সেই এক্সপিরিয়েন্সটাই হচ্ছে অধ্যাবসায়, মানে আমি দেখে বুঝতে পারি। যেমন একজন কেউ ধর 20 বছর কোচিং সেন্টার চালাচ্ছে, তার যে অভিজ্ঞতা, সে বুঝতে পারে যে এখান থেকে প্রশ্ন আসবে বা এখান থেকে বেশি প্রশ্ন হওয়া উচিত। তাহলে সেটা কেন তার মানে মাথায় আসছে, কারণ সে অধ্যাবসায় করেছে। তাহলে নিশ্চয় করা বা সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, এটা হচ্ছে বুদ্ধির লক্ষণে বলা হচ্ছে। এবার বুদ্ধির কী কী লক্ষণ এইগুলো দেখ, এগুলো কিচ্ছু নেই বোঝার, এগুলো শুধু মুখস্থ করতে হবে যে বুদ্ধির মোট 8টা গুণ রয়েছে বা 8টা লক্ষণ রয়েছে, সেগুলো পরপর মনে রাখতে হবে। কি? একটা হচ্ছে ধর্ম, কারণ বুদ্ধি ধর্মের দিকেও নিয়ে যায়, অধর্মের দিকেও নিয়ে যায়, বুদ্ধি জ্ঞানের দিকেও নিয়ে যায়, অজ্ঞানের দিকেও নিয়ে যায়, বুদ্ধি বৈরাগ্যের দিকেও নিয়ে যায়, রাগের দিকেও নিয়ে যায়, ঐশ্বর্য অনৈশ্বর্য সব দিকেই কিন্তু নিয়ে যায় বুদ্ধি। দেখ বুঝলি কিনা এটা? বুঝতে পেরেছি। আচ্ছা, এবার এই যে দেখ, কোনো কিছুর বিষয়ে যে মোহমুক্ত থাকা, সেটা হচ্ছে আমাদের কাছে মানে বৈরাগ্য ভাব। তো সেটা হচ্ছে আমাদের 8টা গুণ হলো, সেটা বুদ্ধির। এবার দেখ বুদ্ধির আবার দুটো গুণে ভাগ করে দিয়েছে, যে আমাদের বুদ্ধি তো ঠিক আছে, কিন্তু সাত্ত্বিক গুণ আবার তামসিক গুণ। মানে বুদ্ধিও ভালো বোঝে খারাপ বোঝে, কিন্তু আমরা কাজটা করি। দেখ তাহলে যখন সত্য প্রধান, মানে সত্য তো ভালো, তাহলে সেটা হচ্ছে সে ধর্মপথে চলছে, সে জ্ঞান পথে চলছে, সে বৈরাগ্য পথে চলছে, সে ঐশ্বর্যের পথে চলছে। আর যখনই বুদ্ধির তামসিক গুণ হচ্ছে, সে অধর্ম পথে চলছে, অজ্ঞান পথে চলছে, রাগ অনৈশ্বর্য ধর্মের ফল, মানে অনৈশ্বর্য পথে, এই পর্যন্ত যাই হোক এই পথে চলছে। ঠিক আছে, এই 4টের পথে, আর এদিকে হচ্ছে এই 4টের পথে। এটা কি? বুদ্ধির 4টে সাত্ত্বিক গুণ, আর নিচে হচ্ছে তামসিক গুণ। তাহলে কোনটা সত্য প্রধান মানে গুণ আর কোনটা তামসিক প্রধান গুণ, এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা যত পড়বি তত তোর এটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলেছে, ব্যক্তিকে অভ্যুদয়, মানে অভ্যুদয় মানে হচ্ছে এই লোকের কল্যাণ, ইহলোকীয় কল্যাণ, এবং নিশ্রেয়স, নিশ্রেয়স মানে পরম মুক্তি লাভ করাই যে কারণ সহায়ক, তাকেই ধর্ম বলা হয়। তাহলে যে পরম মুক্তি লাভের কথা বলে, সেই হচ্ছে তাকেই বলছে ধর্ম বলা হয়। পরম মুক্তি মানে কি? মানে এখানে আর জন্ম হবে না, যেটা হচ্ছে আমাদের মোক্ষ লাভ হয়ে যাবে একদম, সেটাকেই বলছে এখানে নিশ্রেয়স বা পরম মুক্তি। এবার দেখ জ্ঞানের কিছু স্বরূপ বলা হচ্ছে। আচ্ছা দেখি কতটা আছে, আর সেইভাবে পড়াবো, তত চাপ যেন না হয়। অনেকটাই আছে তা বুঝতে পারি। আচ্ছা তাহলে আমি দেখ এইটা আমি জাস্ট বলে দিচ্ছি, মানে আচ্ছা এই পর্যন্ত কি চাপ হয়েছে? চাপ নয়, কিন্তু চাপ নয়। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আমি এইটুকুই রেখে দেবো? তুমি দেখে দে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আরেকবার আলোচনা করে দিচ্ছি এটুকুই। হ্যাঁ হুম হুম হুম। ঠিক আছে, দেখ তাহলে প্রথম থেকে যেটুকু পড়লাম সেটুকু আবার দেখে নিতে। তাহলে প্রথমে তো আমরা দেখলাম যে প্রকৃতি আর পুরুষের সম্পর্ক, আমরা দেখলাম যে প্রকৃতি হচ্ছে যে প্রদর্শন করাচ্ছে, আর পুরুষ হচ্ছে সেটা মানে মানে ভোগ করার জন্য তোকে কিন্তু প্রদর্শন করাচ্ছে কে? প্রকৃতি। কিন্তু পুরুষ হচ্ছে যে পুরুষের উদ্দেশ্য হচ্ছে কিন্তু মোক্ষ লাভ। মানে দেখ মোক্ষ লাভ মানে একটা একদম আমি জেনুইন কথা বলছি, যেটা আমাদের খুবই দেখা যায়, যে আমরা যদি বলি প্রকৃতি একজন মা এবং পুরুষ একজন পিতা, তাহলে দেখবি যে সন্তান সন্ততি হওয়ার পর দায়িত্বটা অবশ্যই মায়ের বেড়ে যায়। এবার মায়ের যখন বেড়ে যায়, তখন মানে বাবা তো নিজের কাজে ব্যস্ত থাকে, তাহলে নিজের কাজে যখন ব্যস্ত থাকে, তখন একটা জিনিস বল যে বাবা কি সেটার মানে অত গুরুত্ব দেয় যে ছেলের কী হচ্ছে না হচ্ছে, মানে সে কখন দুধ খাবে কি না খাবে, কখন তাকে ফল দেওয়া উচিত কি না উচিত, মানে কিছুই সে কিন্তু গুরুত্ব দেয় না, মানে 90% দেয় না, তাই তো? তাহলে সেই কথা যদি চিন্তা করিস, তাহলে সেটা কিন্তু দেখ একটা মানে পুরুষের দায়িত্ব খালাস হচ্ছে, যে কি প্রকৃতি পুরুষ মানে মা তার সন্তান হওয়ার পর পিতা গুরুত্ব কম দিচ্ছে, সহজভাবে যদি বুঝতে চাস। তাহলে সেই জন্য হচ্ছে পুরুষ বলছে সৃষ্টিকারী দুজন মিলে সৃষ্টি হচ্ছে, কিন্তু মূলত প্রকৃতি কিন্তু সেটাকে লালন পালন করছে, পুরুষের কিন্তু সেখানে ভূমিকা আর পরে থাকছে না। আর সৃষ্টিতত্ত্বের কী বলা হচ্ছে, যে সৃষ্টিতত্ত্ব তাহলে কীভাবে মানে উৎপন্ন সম্ভব না,
মায়ের কাছ থেকে প্রকৃতির সৃষ্টি। মা এখানে কি, আমাদের মা হচ্ছে এখানে প্রকৃতিকে বলা হচ্ছে। তাহলে প্রকৃতি থেকে যাই কিছু উৎপন্ন হচ্ছে সেটাই হচ্ছে কি, যে প্রকৃতি থেকে বলছে দেখ আমাদের মহৎ উৎপন্ন হচ্ছে প্রকৃতি থেকে, ঠিক আছে। ওই মহৎ থেকে কি উৎপন্ন হচ্ছে, অহংকার উৎপন্ন হচ্ছে। এবার অহংকার থেকে এই 16 প্রকার যে তত্ত্ব, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্রা আর মন, এগুলো সৃষ্টি হচ্ছে। এগুলোর উৎপত্তি তাহলে কি বললো, এগুলো উৎপত্তি তাহলে কোথা থেকে হলো, অহংকার থেকে হলো। এবার অহংকার কয় প্রকার, অহংকার হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে সত্য প্রকাশক মানে অহংকার, একটা হচ্ছে তামসিক অহংকার। আচ্ছা, এবার দেখ এখানে বলছে যে পঞ্চ তন্মাত্রা যেটা রয়েছে, পঞ্চ তন্মাত্রা থেকে সৃষ্টি হচ্ছে পঞ্চমহাভূত, এটা মাথায় রাখবি। আর সৃষ্টিতত্ত্ব যেখানে বলা হয়েছে যে সাত্ত্বিক অহংকারের মধ্যে এগুলো পড়ছে, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, মন। আর তামসিক অহংকারের মধ্যে হচ্ছে পঞ্চ তন্মাত্রা আর পঞ্চ মহাভূত। তাহলে কোথায় কারগুলো কী ভাগ, এটা কিন্তু মনে রাখবি যে পঞ্চমহাভূতে ধর কোনো কিছু দিল তোকে, পঞ্চমহাভূতে তো দিলই না কথাটা, তোকে বললো আচ্ছা আকাশ এইটি সাত্ত্বিক অহংকার না তামসিক অহংকার, তার ভেতর থেকে প্রশ্ন হতে পারে, ঠিক আছে। তো তখন বলবি এটা তামসিক অহংকার, কারণ আকাশ হচ্ছে কি পঞ্চমহাভূতের মধ্যে পড়ে, তাহলে হচ্ছে এখানে তামসিক অহংকার। আচ্ছা, এরপরে দেখ কী বলছে যে, আর এখানে তালিকা বলে দিলাম, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কী কী, পঞ্চ কর্মেন্দ্রিয় কী কী, পঞ্চ তন্মাত্রা কী কী, আর আকাশ। আর এই তত্ত্বটা তো বুঝিয়েছি যে কীভাবে সৃষ্টি হচ্ছে কোনো কিছুর, মানে আকাশ কীভাবে শব্দ শব্দ আকাশ কীভাবে হচ্ছে, রূপের কী করে তেজ হচ্ছে, ঠিক আছে, এটা বললাম, এটাই এই বিষয়ে লেখা। আর হচ্ছে বুদ্ধিটা বললাম যে অধ্যাবসায় হচ্ছে আমাদের বুদ্ধি, যেটা আমাদের কাছে কোনো নিশ্চয়াত্মক জ্ঞান, নিশ্চয় করা, কোনো তুই সিদ্ধান্ত গ্রহণ করছিস, তুই জানিস সেটা ভালোভাবে, সেই বিষয়ে ওয়াকিবহাল, এবং সেই জন্য তুই সেটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারছিস। মানে আজকে দেখ যতটা আমরা জানি যে কেউ ধর ধানের বীজ পুঁতছে, তাহলে ধানের বীজ পুঁতছে সে ধর 10 বছর ধরে সে ধান চাষ করছে, কতটা সার দেওয়ার পরিমাণ, কতটা জল দেওয়ার পরিমাণ সে কিন্তু ভালো করে জানে। তো সেই জন্য কিন্তু তার অধ্যাবসায় রয়েছে সেই বিষয়ে। তো সেরকমই এখানে বুদ্ধিটা কিন্তু সেই বুদ্ধির কথাই বলা হচ্ছে, এবং এখানে বুদ্ধির 8টা গুণ, ধর্ম অধর্ম জ্ঞান অজ্ঞান বৈরাগ্য রাগ ঐশ্বর্য অনৈশ্বর্য। এবং এই যে 8 প্রকার, এই 8 প্রকারটা কী হচ্ছে আবার 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে সাত্ত্বিক আর একটা হচ্ছে তামসিক। তাহলে সাত্ত্বিকটা কী হচ্ছে, সাত্ত্বিকটা হচ্ছে প্রথম 4টা মানে এই মানে প্রথম 4টা বলতে কি মানে একটা একটা বাদ দিয়ে ধর্ম জ্ঞান বৈরাগ্য ঐশ্বর্য। আর এগুলো উল্টো কী হবে, যেগুলো যে অধর্ম, যেগুলো হচ্ছে তামসিক, অধর্ম অজ্ঞান রাগ অনৈশ্বর্য। ধর্মের ফল কী হয়, যদি আমরা ধর্মপথে চলি তাহলে কী হবে, বলছে ইহলোকের কল্যাণ হয়, এই লোকের কল্যাণ হয়, আর কি হয় না নিশ্চয়স বা পরম মুক্তি লাভ হয়। আচ্ছা, এই পর্যন্ত বললাম না, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্তই আমি পড়িয়েছি, ঠিক আছে। তাহলে দেখ মোটামুটি আমাদের জ্ঞানের আগে পর্যন্ত আজকে থাকলো, ঠিক আছে। এটা হচ্ছে আবার কালকে যদি তুমি ক্লাসটা করাবো বাকিটা কিন্তু এটা বলে দেবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে এইটুকুর মধ্যে কোনো প্রশ্ন থাকলে বল। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপাতত আজকে আমাদের এটুকুই থাকলো, ঠিক আছে। বাকিটা আমরা কালকে আবার পড়ব, ঠিক আছে। শুভরাত্রি।